সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম আলাইকুম। আশা করি ভালো আছেন। 4-5 দিন আগে প্রথম টক শোতে এসেছিলাম এই জায়গাতে। মনোলোগ নিজের মতো করে বলছিলাম কি অসাধারণ একটা কাজ আমরা সম্পন্ন করেছি জুলাই মাসে 2 বছর আগে। এবং তারপরে তার বিজয়ের দিন এসছে 5 তারিখ, এবং সেই বিজয় নিয়ে আমরা কথাবার্তা বলেছি। মাঝে মাঝে অনেককেই প্রশ্ন করতে দেখি এখন যে 2 বছর পরে কি মনে হয় দেখে, আমরা কি ঠিক পথে এগোচ্ছি, ঠিকভাবে যাচ্ছি? যে উন্নয়নের কথা বলেছিলাম, নতুন বাংলাদেশের কথা বলেছিলাম, তার স্বপ্ন দেখা কি বাস্তব হচ্ছে কিছু? ভাবি এখন। আজকে এই শোটা করতে এসে মনে হয়েছে কথা যেগুলো বলবো, প্রত্যেকটা কথাই যখন বলবো তখন পরিচিত অনেকগুলো মুখ সামনে চলে আসে। মনে হয় আক্রমণটা তাদের দিকে যেন চলে যাচ্ছে। এরকম না হলেই ভালো হতো। আমরা তো সবাই মিলেই দেশটা করতে চেয়েছি, করতে চেয়েছি, এবং আমরা সবাই মিলে যত তার দায় সেগুলো শেয়ার করতে চেয়েছি, কিন্তু পরিস্থিতিটা সেই জায়গায় থাকেনি। একটা বার হচ্ছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তো দেশ থেকে পালিয়ে গেছেন, প্রধানমন্ত্রী ছিলেন, মনে করেন এখনো প্রধানমন্ত্রী আছেন, এবং সেইভাবে তিনি সেখান থেকে কাজকর্ম করছেন। ভারত তাকে আশ্রয় দিয়েছে, যেটা রীতিমতো গর্হিত কাজ, করা উচিত ছিল না। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু তারা আছে। এরপরে জানা গেল দীর্ঘদিনের পরে যে তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেটা ভারত থেকে প্রচার করবেন। বাংলাদেশ সরকার সঙ্গত কারণে ভারত সরকারের কাছে অনুরোধ করেছিল এটা যেন করা না হয়, কিন্তু ভারত সরকার সে অনুরোধ রাখেনি, এবং তারপরে প্রধানমন্ত্রী প্রাক্তন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মতো করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। উনি কি কি কথা বলেছেন সেটা নিয়ে আমার খুব বেশি উদ্বেগ নেই। ভাষণ যারা যারা শুনেছেন তারা মনে করেন, তারা দেখেছেন, তার ভাষণের মধ্যে এমন কিছু নেই। একটা ঘোষণা দিয়ে রেখেছেন ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। কেউ এটা সম্ভব মনে করে না। উনি নিজেও সম্ভব মনে করেন সেরকম আমার মনে হয় না, কিন্তু তবু একটা হাইপ তোলার চেষ্টা করেছেন, এবং দুঃখজনক হচ্ছে সেই হাইপ তোলার কাজে বাংলাদেশ ভারত সরকার তাকে সমর্থন করেছে। আমাদের দেশের সরকার এই ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে। আর সেখানকার প্রতিনিধি ফরেন মিনিস্টার জয়সওয়াল একটা বিবৃতিতে বলেছেন যে ভারত সরকার শেখ হাসিনা যে কথা বলেছেন তার সাথে একমত নয়। তো একমত হওয়াই কি না হয় কি, এটা তো কিছু আসে যায় না। আপনি তাকে বলতে দিয়েছেন, যে কথা বলেছেন তিনি, সেটা তো ভারত সরকারের অনুগ্রহে বা তার সাপোর্টেই হয়েছে। এই পরিস্থিতি সামনে রেখে আমরা আমাদের দেশের অগ্রগতির দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বলি, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আমি এটার উপর কোনো মূল্যায়ন করতে যাচ্ছি না, কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা কি সম্ভব? তার ফাঁসির রায় হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে তিনি যদি দেশে আসেন তাহলে তার সারেন্ডার করা ছাড়া কোনো পথ নেই, এবং তিনি আসবার সাথে সাথে সারেন্ডার করবার সুযোগ পাবেন না। সরকার পক্ষ বা পুলিশ তাকে অ্যারেস্ট করবে, এবং তারপরে তার যেহেতু রায় ঘোষণা করা আছে সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে। অ্যাপিল করবার সুযোগ পাবেন কি, সেই ব্যাপারে সরকার পক্ষ স্পষ্ট করে বলেননি, কিন্তু তারপরেও এত বড় একটা ঝুঁকি শেখ হাসিনা নেবেন এরকম মনে করবার কোনো কারণ নেই। আর ভারত সরকার যদি বলেন তারা শেখ হাসিনার পক্ষে দাঁড়াচ্ছেন না, তাহলে কোন সাহসে শেখ হাসিনা এখানে আসবেন? অর্থাৎ তিনি আসবেন এরকম মনে করি না আমি। একটা হাইপ তুলেছেন রাজনীতি টিকে রাখবার জন্য, তার দলকে বাঁচিয়ে রাখবার জন্য, বিরাট দল। এখনো পর্যন্ত দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের লোকজন আশা নিরাশার দ্বন্দ্বে দোলাচলে দুলছেন, কিন্তু তারপরে দলের সঙ্গে আছেন। তাদেরকে জীবিত রাখতে, তাদেরকে উজ্জীবিত রাখতে তার এই সমস্ত কথা। ভারত সরকার একদম সেই ডক্টর ইউনূস যখন থেকে আছে তখন থেকেই একটা বক্তব্য রেখেছেন যে তারা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্থাপন করবেন। বর্তমানে দেশে একটা নির্বাচিত সরকার আছে, তারা তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন সেই রকম ভাব করছেন। তাদের আচরণে উচ্চারণে খুব বড় কোনো কূটনৈতিক অসৌজন্যমূলক কাজ হয়নি। এক হলো পুশিং নিয়ে কথা হয়েছে, সেটার পক্ষেও তারা যুক্তি হয়তো একভাবে দাঁড় করাতে পারেন, কিন্তু এই ঘটনা ঘটবার পরে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা যে তৈরি হয়েছে সেটা আপনারা দেখছেন। এবং
অনুরোধ করবার পরে, বিশেষভাবে বলবার পরেও সেই বিশেষভাবে বলা মানে সেটা কোনো নিয়ম মাফিকের মধ্যে না। এমনিতে যেমন ত্রিবেদী যিনি এখানকার হাই কমিশনার হয়েছেন তিনি বলেছেন যে মোদি এবং তারেক রহমানের বৈঠকের মধ্যে অনেক সমস্যার সমাধান হবে, কিন্তু সেই রকম কিছু দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না। এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সামনে আরও অনেকগুলো জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। আমরা যে আশা করছি জুলাই সনদ বাস্তবায়ন হবে, আমরা আশা করছি সংস্কার হবে, আমরা আশা করছি পুরনো সব কিছুর মধ্যে নতুন কিছু হবে, নতুন একটা দেশ হবে, তার আগে অনেকগুলো প্রশ্ন আমাদের সবার সামনে এসে গেছে। বিরোধী দল এখন সরাসরি রাস্তায় গেছেন, আন্দোলনের কর্মসূচি নিয়ে এখনো না, তবে আন্দোলনের কর্মসূচি দেবেন বলছেন, এবং তাদের আচরণ উচ্চারণ যথেষ্ট অ্যাগ্রেসিভ। আগের চাইতে তারা বেশি করে বলছেন সরকারকে ফেলে দেবেন, এমন কথা পর্যন্ত তারা বলেছেন। আর বর্তমান সরকারও জানি না পত্রপত্রিকায় লিখেছে জামাত ভীতির কারণে বা জামাতের কারণে আরও বন্ধু খোঁজার জন্যে তারা গেছেন হাটহাজারীতে। চট্টগ্রামে প্রধানমন্ত্রী যে সফরে গেছেন সেখানে গেলে তিনি হেফাজতের আমির মাওলানা বাবু নগরীর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। সরকার পক্ষ অবশ্য বলছেন যে এটা তিনি যে নিজস্ব কর্মসূচিতে গেছেন সেগুলো করবার পরে একটা সাইড লাইনের কর্মসূচি, কিন্তু বাস্তবত রাজনৈতিক গুরুত্বের দিক থেকে এটা বড় প্রাধান্য পেয়েছে। তার মানে গ্রুপিং রিগ্রুপিং শুরু হচ্ছে। জামাত রাজপথে আন্দোলন করতে পারে, সেটা বিবেচনা করে সরকার এখন তাকে মোকাবেলা করবার জন্য নতুন নতুন বন্ধু খুঁজছেন। এর আগেও সরকারের পক্ষ থেকে তাদের দীর্ঘদিনের আন্দোলনে যারা যারা সাথী ছিলেন, যুগপৎ আন্দোলন সহ, তাদেরকে একবার দুবার ডেকেছেন, কথা বলেছেন। ঠিক সরাসরি কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে কথা যদিও বলেনি, আমি সেগুলোর মধ্যে অংশগ্রহণ নিয়েছিলাম, সেই জন্যই জানি। কিন্তু এটা একটা গেস্টার দেখানো হয়েছে যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলবার চেষ্টা করছি। তো একসাথে চলতে গেলেই সামনে যখন জামাত আসবে তখন কি করা যাবে, মনে করছেন এইভাবেই নিজেদের বলয়টাকে আরও বড় করা হবে। এই পটভূমিতেই আসছে সামনে জাতীয় সংসদের নির্বাচন। একটা বিতর্ক বোধহয় ছিল প্রেসিডেন্ট কাকে বানানো হবে, কিন্তু আজকের পত্রপত্রিকা যারা পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মোটামুটিভাবে জনাব ফখরুল ইসলাম আলমগীরের নমিনেশন ফ্রম দি পার্টি কনফার্ম। তার মানে উনি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। যদিও অলি আহমেদ বিরোধী জোটের পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়েছেন, কিন্তু সেটা হচ্ছে একটা নিয়ম মানবার মতো করে। জামাত নিজেও জানে যে অলি আহমদ জিততে পারবে না, খোদ অলি আহমদ নিজে জানেন যে তার জেতার কোনো সম্ভাবনা নেই। তবুও নিয়ম যেটা আছে সেই অনুযায়ী তারা প্রার্থী দিয়েছেন, তারা বিরোধিতার ধারাটা অব্যাহত রাখতে চাচ্ছেন। কিন্তু কি হবে যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের মধ্যে কথাবার্তা হবে? ইতিমধ্যে আপনারা জানেন সংবিধান সংস্কার অথবা সংবিধান সংশোধন এই নিয়ে যে বিতর্ক হয়েছে তাতে জামাত আলাদা হয়েছে, বিরোধী দলের আলাদা অবস্থান আছে, এবং একটা কমিটি করেছে সরকারি দল, এবং তারা একটা বৈঠকে বসেছে এবং তারা বলেছে তারা তাদের এজেন্ডা অনুযায়ী, তাদের ইশতেহার অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করবে। এবং বলছেন তারা এরকম করে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। সেটা কি সত্যি সত্যি করবেন? তাদের এজেন্ডাতে যেটা আছে, তাদের ম্যানিফেস্টোতে যেটা আছে সেই অনুযায়ী তারা করবার চেষ্টা করবেন, এবং আমি ধরে নিচ্ছি যে জামাত ইসলাম তাতে যোগ দেবে না। এখন পর্যন্ত যদিও সরকার পক্ষ বলছেন আপনারা না এলেও আপনাদের জানাতে পারেন আপনাদের মত, তারপরে বলেছেন আপনারা লিখিত দিতে পারেন, কিন্তু জামাত বলছেন না, সেরকম কোনো কিছু তারা করতে রাজি না। সেই প্রেক্ষিতে আগামী সংসদ উত্তপ্ত হবে এটা মনে হয়। আগামী সংসদের মধ্যে আমরা দেখতে পারবো যে সবাই মিলে একসাথে দেশ গড়বার যে বক্তব্য এতদিন ধরে আমরা দিচ্ছিলাম সেটা আর হলো না। যদিও সেটা এখনই প্রতীয়মান হয়, কিন্তু সেটা একটা সরাসরি ডেমনস্ট্রেশন হবে পার্লামেন্টের মধ্যে আগামী সংসদে। হতাশ করছি আমি আপনাদেরকে, এর পরেও আমাদের সামনে যাওয়ার পথ নিশ্চয়ই আছে, আমাদের তো পেছাবার কোনো উপায় নেই। অতএব সামনে যেতেই হবে, এবং সামনে যাবার পথ আমরা নিজেরাই সবাই মিলে বার করব। কিন্তু সংশয় যেগুলো আছে সেই কথাগুলোই আপনাদের বললাম। আপনারা ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।